যখন কোয়ালপাড়া আশ্রমেতে মা সারদা দেবী থাকতো, যখন বিশ্রাম নিত, তো তারই মধ্যে মাঝে মধ্যে একবারটি করে আসতো জগদম্বা আশ্রম, যেটাকে বাগান বাড়ি বলে। তো এই বাগান বাড়িতে আসার সময় যখন থাকতো থেকে নিজের পাকে পরিষ্কার করতো মা সারদা দেবী একটা পাথরের মধ্যে রেখে, যে পাথরটাকে বলে ঝামা পাথর। পাথরটা কি মন্দিরের মধ্যে তোলা আছে, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন একদম এইটুকু ছোট্ট পড়া যে সাইজ, ওটা হচ্ছে ঝামা পাথরটা। ওইটাকে আপনারা এখনও ছুঁয়ে প্রণাম করতে পারবেন, যেটার মধ্যে মা সারদা দেবীর পায়ের স্পর্শ রয়েছে। শ্রী শ্রী মায়ের আমের আঁটি থেকে এই গাছটা তৈরি করা হয়েছে, অনেক পুরাতন গাছ। যারা ধ্যান করার জন্য যারা ধ্যান খুব বেশি করেন তাদের জন্য এটা একদম পারফেক্ট জায়গা। এসে খুব সুন্দর একটা পরিবেশ আপনারা পেয়ে যাবেন। এটাই না, ভিতরটা ঢুকি দাও, মন্দিরের ভিতরটা ঢুকি দাও। হ্যাঁ, মন্দিরে ঢুকি দাও। আগের দিন দেখেছিলাম জয়রামবাটির মিশনের ভিডিও। আজকে আমি চলে এসেছি জয়রামবাটি থেকে মাত্র 7 কিলোমিটার দূরে রয়েছে কোয়ালপাড়া মিশন। এই কোয়ালপাড়া মিশনের ভিডিও বা কোয়ালপাড়া খুব কম সংখ্যক মানুষই জানে। আমার সাথে এসেছে প্রীতম। এই যে কোয়ালপাড়া মঠের যে আম গাছটা দেখতে পাচ্ছেন, এই আম গাছটা হচ্ছে শ্রী শ্রী মায়ের আমের আঁটি থেকে এই গাছটা তৈরি করা হয়েছে, অনেক পুরাতন গাছ। আর এটা হচ্ছে কোয়ালপাড়া মঠের ভেতরের প্রকৃতি। এই আম গাছটা কত বছরের হবে? মোটামুটি একটা 70-80 বছর হবে হয়তো। না, ওই রকম। কারণ রামকৃষ্ণদেবের যেখানে আম গাছটা দেখেছিলাম, সেই আম গাছটার থেকে কিন্তু এই আম গাছটা সেম দেখতে, গাছের ছালটাও কিন্তু সেম দেখতে সেম, কিন্তু মুড়ি দেখে যেটা মনে হচ্ছে মোটামুটি 70-80 বছর হতে পারে। আমরা এই অফিস ঘর থেকে মহারাজের কাছে গিয়ে প্রসাদী কুপন কাটলাম। আর কুপনটার পরেতে এরকম একটা রিসিপ্ট দিয়ে দেবে, এটা নিয়ে প্রসাদ খেতে হবে আর কি। রিসিপ্টটা দিয়ে দেওয়ার পরেতে তার সঙ্গে আবার আধার কার্ড লাগছে। এই প্রথম আমি দেখলাম কোনো মঠ মিশনে আধার কার্ড দিতে হচ্ছে। কোয়ালপাড়া মঠকে বলে হচ্ছে মা সারদা দেবীর বৈঠকখানা ঘর। মা সারদা দেবী যখন যেতেন কলকাতার রাস্তায়, তখন এখানে আসতেন, এসে বিশ্রাম নিতেন, যেই জন্য এটাকে বলে বিশ্রামাগার। আর এটা হচ্ছে মা সারদা দেবীর যে মন্দির করা রয়েছে, মায়ের ছবি সমস্ত কিছু দেওয়া রয়েছে। এখানে পার্কিং প্লেসও রয়েছে, এখানে গাড়ি, 4 চাকা, টোটো, অটো সব রাখার জন্য। আর ওইগুলো যেগুলো দেখলাম, যে মূর্তিগুলো ছোট ছোট, সেইগুলো কি মানে অনেকগুলো নাম ছিল দেখলাম, মানে লেখা মা সারদা দেবীর সন্তান। মা সারদা দেবীর সন্তান। ওনা 16 জন না 15-16 জনের মতন সন্তান আছে, তাদের সমস্ত ছবিগুলোকে ওখানে নাম সমেত দেওয়া রয়েছে। আমরা কোয়ালপাড়ার মন্দির দেখা হয়ে গেছে। কোয়ালপাড়ার মন্দির থেকে আমরা যাচ্ছি এখন জগদম্বা আশ্রম। কোয়ালপাড়া মন্দির থেকে জগদম্বা আশ্রম 1/2 কিলোমিটার থেকে একটু কম। এই রাস্তা ধরে যেতে হবে, হাঁটা পথেও যাওয়া যাবে। এই রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি জগদম্বা আশ্রমের দিকে। সোজা চলো।
এটা হচ্ছে জগদম্বা আশ্রম, এটা হচ্ছে জগদম্বা আশ্রমের মন্দির। যখন কোয়ালপাড়া আশ্রমে মা সারদা দেবী থাকতো, যখন বিশ্রাম নিত, তো তারই মধ্যে মাঝে মধ্যে একবারটি করে আসতো জগদম্বা আশ্রমে, যেটাকে বাগান বাড়ি বলে। তো এই বাগান বাড়িতে আসার সময় যখন থাকতো থেকে নিজের পাকে পরিষ্কার করতো মা সারদা দেবী একটা পাথরের মধ্যে রেখে, যে পাথরটাকে বলে ঝামা পাথর। পুকুরটা নেই না, সেই নদী আমোদর নদী? আমি সঠিক জানি না, কিন্তু মহারাজদের জিজ্ঞেস করলে মহারাজরা বলবে, বা হয়তো এই বইতে লেখা থাকতে পারে। আপনারা যদি বইয়ে থাকবে না, ওই কাগজটা হয়তো থাকবে, বইটা পড়ে দেখবেন সমস্ত কিছু আছে এর মধ্যে। তো ওই ঝামা পাথরের মধ্যে মা সারদা দেবী তার পাকে রেখে পরিষ্কার করতেন। সেই পাথরটা কি মন্দিরের মধ্যে তোলা আছে, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, একদম এইটুকু ছোট্ট পড়া যে সাইজ, ওটা হচ্ছে ঝামা পাথরটা। ওইটাকে আপনারা এখনও ছুঁয়ে প্রণাম করতে পারবেন, যেটার মধ্যে মা সারদা দেবীর পায়ের স্পর্শ রয়েছে। তো এটাই হচ্ছে এই মন্দিরের আভিজাত্য, এটা হচ্ছে মাহাত্ম্য। মানে বাগান বাড়ি মা হঠাৎ করে বাগান বাড়িতেই আসলো কেন? মানে এই আশ্রমে, জগদম্বা আশ্রমে আসলো কেন? তারও কিছু ইতিহাস রয়েছে। যখন কোয়ালপাড়া আশ্রমে যখন বিশ্রাম নিত, তখন মায়ের যে সমস্ত পার্শ্বদরা ছিল, 15-16 জন যে পার্শ্বদ, ছেলে বলা যায়, সন্তান বলা যায়, তো তাদের মধ্যে একজন কি দুজন খুবই উৎপাত করতো, বিভিন্ন রকমের প্রশ্ন করে খুব জ্বালাতন করতো। তো তারই মধ্যে আরেকজন সন্তান আবার বলেছিল যে তোমাকে চলো, এখানে সবাই তো খুব উৎপাত করছে, তুমি তাহলে চলো পেছনের বাগান বাড়িতে যে থাকবে। সেই থেকেই মায়ের এখানে বাগান বাড়িতে যাতায়াত করে বা কিছুদিন করে থাকা, কলকাতায় যখন যেত তার মধ্যে। কিন্তু বাগান বাড়িটা কিন্তু খুব ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে, এবং ফুল গাছও প্রচুর লাগানো রয়েছে। একটা সামনের দিকে আগিয়ে আসলে বিরাট বড় বেল গাছও রয়েছে একটু ভিতরের দিকে, কিন্তু প্লেসটা খুব নির্জন, মানে সময় কাটানোর জন্য খুব ভালো জায়গা। এখানে হচ্ছে যারা ধ্যান করার জন্য, যারা ধ্যান খুব বেশি করেন, তাদের জন্য এটা একদম পারফেক্ট জায়গা। এসে খুব সুন্দর একটা পরিবেশ আপনারা পেয়ে যাবেন। এটাই এরপর আমাদের গন্তব্য হচ্ছে কোয়ালপাড়া মঠ, ওখানে আমাদের ভোগের ব্যবস্থা করা হয়েছে। ভোগ শুধুমাত্র দুজন মিলে খাবো, মনে হচ্ছে দুজনই খাবো। এই কোয়ালপাড়া মিশনের ভোগ খাওয়া বা প্রসাদ খাওয়ার সিস্টেমটা কিন্তু অন্যরকম। হচ্ছে প্রসাদ খেতে গেলে তার আগের দিন থেকে বলতে হবে, এবং আগের দিন বলতে যেদিনকে আসবেন তার আগের দিন সন্ধ্যে 6টার মধ্যে অফিস খোলা থাকে। সেই অফিস টাইমের মধ্যে আপনাকে ফোন করে জানিয়ে দিতে হবে। ফোন নাম্বার নিচে দেওয়া রয়েছে, দেখুন, জানিয়ে দিলে কজন আসবেন সেটা বলে দেবেন। পরের দিনতে এসে আপনারা এসছেন, আর অবশ্যই কিন্তু আধার কার্ড বা কোনো একটা আইডেন্টি কার্ড একটা নিয়ে আসবেন, এখানে কিন্তু লাগবে। ঠিক আছে, এই হচ্ছে সিস্টেম। টাইমিংটাও বলে দেন। আর এখানে প্রসাদ খাওয়ার টাইমিংটা হচ্ছে 11:15 থেকে 12টার মধ্যে। এখানে 11:30টার মধ্যে কিন্তু 10:30টার মধ্যে কিন্তু এখানে ঢুকে যেতে হবে মন্দিরে। মানে প্রসাদ যদি খেতে আসতে হয় তাহলে একটু সকাল করেই আসতে হবে। তোমরা যদি বলো যে জয়রামবাড়ি কামারপুকুর সকালের দিকে দর্শন করে কোয়ালপাড়া এসে প্রসাদ খাবো, তাও করতে পারো, কারণ কোয়ালপাড়া মিশনে খুব কম সংখ্যক মানুষই প্রসাদ পায়। এই আগে থেকে বলে রাখে যারা, তারাই শুধুমাত্র প্রসাদ পাবে। তুমি যদি বলো যে আজকের দিন এসে প্রসাদ নেবে, সেটা কিন্তু পারবে না। সেটা শুধুমাত্র জয়রামবাটি এবং কামারপুকুরেতেই সম্ভব। বল। কোয়ালপাড়া মঠের ইতিহাস হচ্ছে মা সারদা দেবী যখন যেতেন কলকাতার রাস্তায়, তখন যাতায়াতের পথে এই কোয়ালপাড়া মঠেতে এসে বিশ্রাম নিতেন। সেই জন্য এটাকে বলে বিশ্রামাগার বা বৈঠকখানা। এখানে ঠাকুরের প্রসাদ দিয়েছে, এখানে কুমড়োর তরকারি রয়েছে, ডাল, ভাত।
চাটনি, মাছ, পটলের তরকারি, কুমড়ো।